आशीष बेंगली मैथ टिউটরে তোমাদের স্বাগত জানাই। আজকের আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা আজকের করব ক্লাস 8 এর জীবদের গঠন পরিবেশ ও বিজ্ঞানের অধ্যায় 6। এই যে জীবদের গঠনের ধাপসমূহ তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে এই অধ্যায়টি অন্তর্ভুক্ত আছে। মূলত এই চ্যাপ্টারটি সম্বন্ধে তোমাদের একটি সাধারণ আইডিয়া দেব বা ধারণা তৈরি করার চেষ্টা করব এবং এখান থেকে কী ধরনের প্রশ্ন আসে সেই প্রশ্নগুলো নিয়েও আলোচনা করব। ভিডিওগুলি দেখার সময় অবশ্যই ক্লাসের এই বইটি হাতের কাছে রাখবে, তাতে ভিডিওটি দেখার তোমাদের সুবিধা হবে এবং ভিডিওটি ভালোভাবে তোমরা অনুধাবন করতে পারবে। তাহলে দেখো, প্রথমে এখানে কয়েকটি লাইন আমি তোমাদের পড়ে শোনাচ্ছি। তোমার চারিদিকে তাকাও, দেখতে পাচ্ছ এমন 5টি জিনিসের নাম লেখো। তুমি কিভাবে এদের শ্রেণী বিভাগ করতে পারো, জড় না সজীব। এই তালিকায় কি এমন কোনো জিনিস আছে যা চলাচল করতে পারে বা পরিবেশের উদ্দীপনায় সাড়া দেয়? যেমন ধরো, এখানে উদাহরণ দিয়েছে লজ্জাবতী বা মানুষ সজীব। তাহলে তুমি যদি একটি মানুষকে আঘাত করতে যাও, সে তো আঘাতটি প্রতিহত করার চেষ্টা করবে। বা লজ্জাবতী পাতায় যদি তুমি স্পর্শ করো, লজ্জাবতীর পাতাটি মুড়ে যাবে, মানে সাড়া দেবে। কিন্তু তুমি যদি একটি পড়ে থাকা কাঠকে আঘাত করো বা কিছু করো, সে কিন্তু কোনো সাড়া দিতে পারবে না বা প্রতিহত করতে পারবে না। তাহলে প্রথমেই দেখো, এই জীব এবং জড় সম্বন্ধে আমরা একটা সাধারণ তফাৎ বা আইডিয়া তৈরি করে নিয়ে এসো। জীব ও জড়ের মধ্যে তফাৎটা করতে পারলে আমরা জীব সম্পর্কে ধারণা তৈরি করতে পারবো। ধরো, কোনো একটি বৈশিষ্ট্যের উপর নির্ভর করে জীব বা জড়ের পার্থক্য আমরা নির্ধারণ করতে পারবো না। প্রথমে দেখো, যদি আমরা বলি যে জীব এক স্থান থেকে অন্য স্থান পরিবর্তন করতে পারে, তাহলে তুমি বলবে গাড়ি তো এক স্থান থেকে অন্য স্থানে স্থান পরিবর্তন করতে পারে, তাহলে গাড়ি জীব নয় কেন? তাহলে এখান থেকে তাই বলছি, একটি বৈশিষ্ট্যের উপর নির্ভর করে জীব বা জড়ের পার্থক্য বা তফাৎ আমরা নিরূপণ করতে পারবো না। জীব জড়ের পার্থক্য বা তফাৎ নিরূপণ করতে হলে প্রথমে কয়েকটি বিষয় অনুধাবন করতে হবে আমাদের। ধরো, আমরা এধারটা দিলাম জীব আর এটা দিলাম জড়, আমি তোমাদের বোঝানোর জন্য বলছি। তাহলে এবারে দেখো, প্রথমে যদি আমরা ধরি আকার আকৃতি। জীবের একটি নির্দিষ্ট একটা নারকেল গাছ, তার নির্দিষ্ট আকার এবং আকৃতি আছে। ধরো একজন মানুষ, তার নির্দিষ্ট আকার এবং আকৃতি আছে। কিন্তু জড় পদার্থ, ধরো একটি পাথরের টুকরো কি একটি পাহাড়, তার নির্দিষ্ট কোনো আকার বা আকৃতি নেই, তাই তো? এবার 2 যদি ধরি, দেখো, তাহলে বৃদ্ধি। একটা শিশু উদ্ভিদ বা একটি শিশু যখন জন্মগ্রহণ করে, তারপরে কালক্রমে সময় যত এগিয়ে যায় ততই তার বৃদ্ধি হয়। কিন্তু একটি ইটের টুকরো বা ভাঙা ইটের টুকরো যদি পড়ে থাকে, বছরের পর বছর পড়ে থাকলেও তার কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে কি আছে না, জীবের বৃদ্ধি ঘটলো কিন্তু জড়ের বৃদ্ধি ঘটলো না। তারপরে দেখো, জীব আর জড়ের মধ্যে দেখি জীবের হচ্ছে বিপাক আছে। জীবের বিপাক আছে। বিপাকের মধ্যে কি বিষয়গুলি আছে দেখো না, শ্বসন আছে, আর কি আছে, রেচন আছে, আর কি আছে, সালোক সংশ্লেষ আছে, আর কি আছে, পুষ্টি আছে। এইরূপ বিপাক ক্রিয়াগুলি আছে জীবের, কিন্তু জড়ের এইরূপ কোনো বিপাক ক্রিয়া ঘটে না। এই বিপাক ক্রিয়াগুলোকে আবার 2 ভাগে ভাগ করা যায়, উপচিতিমূলক বিপাক ক্রিয়া এবং অপচিতিমূলক বিপাক ক্রিয়া ঘটে। উপচিতিমূলক বিপাক ক্রিয়া, যে সমস্ত বিপাক ক্রিয়ায় জীবদের শুষ্ক ওজন বৃদ্ধি পায় আর যাদের শুষ্ক ওজন হ্রাস পায় তাকে বলবো অপচিতিমূলক। যেমন শ্বসন, রেচন, এগুলো হচ্ছে অপচিতিমূলক। আবার সালোক সংশ্লেষ, পুষ্টি হচ্ছে উপচিতিমূলক বিপাক ক্রিয়া। তারপরে দেখো, তাহলে আকার আকৃতি হলো, বৃদ্ধি হলো, বিপাক হলো। তারপরে যদি ধরি আমরা প্রজনন, অর্থাৎ জীব তার নিজের প্রতিলিপি পৃথিবীতে তৈরি করে যায়, কিন্তু জড় তার নিজের কোনো প্রতিলিপি তৈরি করতে পারে না। মানুষ তার বংশধর রেখে যায়।
একটা যে কোনো আম গাছ থেকে আম গাছের কলম অথবা হচ্ছে আম গাছের বীজ থেকে নতুন আম গাছ পেতে পারি আমরা, তাহলে সে তার প্রতিলিপি বা বংশধর রেখে যায়। কিন্তু জড়র মধ্যে এরূপ কোনো আমরা লক্ষণ দেখতে পাই না। আবার যদি দেখি ধরো জীবনচক্র, দেখো জীবের যদি লক্ষ্য করি তাহলে জীবের একটি নির্দিষ্ট জীবনচক্র আমরা দেখতে পাই, যেটা জড়র মধ্যেও আমরা ওইভাবে জীবনচক্র দেখতে পাই না। তাহলে দেখো যেমন জীবনচক্রে জীবের জন্ম, বৃদ্ধি, বংশবিস্তার, বার্ধক্য এবং মৃত্যু, এগুলো জীবনচক্রে আমরা পর্যায়ক্রমে দেখতে পাই। তাহলে বুঝতে পারলে যে একটা জীব এবং একটা জড়র মধ্যে কোনটা তফাৎ আমরা করতে পারবো, কিভাবে করতে পারবো। এবার দেখো আরও তোমাদের একটু পরিষ্কার হয়ে যাবে। এবার এসো দেখা যাক একটা বাড়িও একটি জীবদের কিভাবে ধাপে ধাপে গঠিত হয়। তাহলে এই নিচ থেকে আসো। প্রথমে দেখো বাড়ি কেনার জন্য আমরা ইট কিনলাম, তাই তো? ইটের সঙ্গে আমরা সিমেন্ট, বালি এগুলো মিশিয়ে বাড়িটা তৈরি করলাম। বাড়ির মধ্যে কি কি আছে? দেওয়াল আছে, ছাদ আছে, মেঝে আছে, দরজা আছে, জানালা আছে, এই বিভিন্ন অঙ্গগুলি নিয়েই বাড়িটা তৈরি হলো। এগুলো কলা, একটি কলা। তেমন জীবদের দেখো কোষ থেকে তারপরে একগুচ্ছ কোষ মিলিত হয়ে নির্দিষ্ট একটি কলা বা কোনো কাজ করে সেই কোষগুচ্ছকে আমরা কলা বলবো, কলা থেকে আমাদের আবার অনেকগুলি বিভিন্ন ধরনের কলা মিশ্রিত হয়ে অঙ্গ বা হৃৎপিণ্ড, বৃক্ক এইসব অঙ্গ গঠিত হয়। আমাদের এই যে অঙ্গ, এই যে কলা, কোষসমূহ, কলা এবং অঙ্গ। তারপরে সেখান থেকে জীবদেহ গঠিত হয়। ফুসফুস, হৃৎপিণ্ড, বৃক্ক, চোখ, কান, নাক এগুলো একটি অঙ্গ। এই সমস্ত অঙ্গগুলি মিলিত হয়ে একটি সম্পূর্ণ জীবদেহ গঠিত হয়। এবার দেখো এই যে কলা, এই কলাকে উদ্ভিদের ক্ষেত্রে সাধারণত আমরা দুভাগে ভাগ করি, বাজক কলা এবং স্থায়ী কলা। তাহলে কলা হচ্ছে উদ্ভিদের কলা হচ্ছে, দেখো আমরা যদি কলাকে দেখি তাহলে উদ্ভিদ কলাকে দুভাগে ভাগ করা হয়, ভাজক কলা ও স্থায়ী কলা। আবার দেখো প্রাণী কলাকে যদি আমরা দেখি, প্রাণী কলায় আমরা কি কি পাই? প্রথমে পাই দেখো আবরণী কলা, তারপরে পাই কি যোগ কলা, তারপরে পেশি কলা, তারপরে স্নায়ু কলা, তাহলে দেখো এই যে উদ্ভিদ কলা, ভাজক কলা এবং স্থায়ী কলা এবং ভাজক কলা। আবার প্রাণী কলার মধ্যে প্রকারভেদগুলো তোমাদের সব বইতে আছে। দেখো প্রাণী কলা তাহলে আবরণী কলা, যোগ কলা, পেশি কলা এবং স্নায়ু কলা। এবার জীবদের গঠন যদি আমরা লক্ষ্য করি, দেখো তাহলে জীবদের গঠন যদি আমরা লক্ষ্য করি তাহলে কোষ, কলা, অঙ্গতন্ত্র এবং জীবদেহ মিলে হচ্ছে একটি নির্দিষ্ট জীবদেহ গঠিত হয়। এগুলো বললাম, যেগুলো জীবের লক্ষণ সেগুলো বললাম, বা জীব এবং জড়ের শনাক্তকরণ কিভাবে করা হবে বা পার্থক্য আমরা কিভাবে করতে পারবো সেগুলো আমরা বললাম। এখানে মূলত আমরা জানব কোষ, কলা এবং অঙ্গ সম্বন্ধে আমরা জানব। তাহলে প্রথমেই আমরা জেনে নিয়ে এসো তাহলে কোষ। জীবদের গঠনগত কার্যগত একককে কোষ বলা হয়। তাহলে প্রথমে যদি প্রশ্ন করা হয় কোষ, তাহলে জীবদের আমরা কি বলবো না, জীবদেহের গঠনগত
ও কার্যগত একককে কোষ বলে। কার্যগত একককে কোষ বলে। জীবদের গঠনগত কার্যগত একককে কোষ বলে। দেখো 1600 আবার যদি বলি তাহলে প্রথমে জেনে নিয়ে এসো। তাহলে 1665 খ্রিস্টাব্দে 1665 খ্রিস্টাব্দে রবার্ট হুক সর্বপ্রথম কোষ লক্ষ্য করেন ও নামকরণ করেন। লক্ষ্য করেন ও নামকরণ করেন। আঠেরোশো 33 খ্রিস্টাব্দে রবার্ট ব্রাউন নিউক্লিয়াস আবিষ্কার করেন। নিউক্লিয়াস আবিষ্কার করেন। আঠেরোশো 40 খ্রিস্টাব্দে পারকিনজি প্রোটোপ্লাজম নামকরণ করেন। বিজ্ঞানী স্নাইডেন ও সোয়ান কোষতত্ত্বের প্রবক্তা। কোষতত্ত্বের প্রবক্তা প্রবর্তন করেন। কোষতত্ত্বের প্রবর্তন করেন। কিছু কোষ আছে যারা খালি চোখেও দেখা যায় না, আবার কিছু কোষ আছে খালি চোখেও দেখা যায়। যেমন তোমরা মুরগির ডিম বা হাঁসের ডিম দেখেছ। মুরগির ডিম বা হাঁসের ডিম একটি কোষ। গঠনটি যদি ভালো করে মুরগির ডিমটি লক্ষ্য করো দেখতে পাবে তোমরা। তাহলে বাইরে খোসাটার বা ভেতরে একটি পাতলা কাগজের মতো পর্দা আছে, কোষ পর্দা বলা হয়। তার মাঝে হলুদ এবং সাদা অংশটি মিলিয়ে প্রোটোপ্লাজম, এবং হলুদ অংশটি বাদ দিলে বাকি থকথকে জেলির ন্যায় যে অংশটা তোমরা দেখতে পাও সেটাকে বলা হয় সাইটোপ্লাজম, এবং যে হলুদ অংশটি দেখতে পাও সেটাকে বলা হয় নিউক্লিয়াস। তাহলে এইভাবে একটি ধারণা তৈরি হলো, এবং কোষ আবিষ্কারের ইতিহাস ভালোভাবে জানা গেল, বা কোষের সম্বন্ধে ভালোভাবে গঠন আমরা জানতে পারলাম যখন ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার হলো। তার আগে আমরা জানতে পারিনি ঠিকভাবে, কারণ বিভিন্ন কোষের গঠনগুলি এত সূক্ষ্মাতি সূক্ষ্ম, সেগুলো খালি চোখে দেখা অনুধাবন করা সম্ভব নয়। তাহলে দেখো তোমাদের বইতেই আছে, প্রথম যখন কোষ আবিষ্কার হয় তখন যে অণুবীক্ষণ যন্ত্রটি ব্যবহার করা হয়েছিল সেটা তার এরূপ গঠন হয়েছিল, গঠনটি এইরূপ ছিল। তারপরে সেটাকে মডিফাইড করে পরবর্তীকালে বিজ্ঞানীগণ আবার একটি যৌগিক অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করলেন। এই যৌগিক অণুবীক্ষণ যন্ত্র থেকে ব্যাকটেরিয়া, শৈবাল, ছত্রাক, বিভিন্ন এককোষী ও বহুকোষী প্রাণীর দেহের বহির্গঠন জানার জন্য, উদ্ভিদের বিভিন্ন অংশ যেমন মূল, কাণ্ড, পাতার অন্তর্গঠন পর্যবেক্ষণের জন্য, জীবদের বিভিন্ন অঙ্গ তার প্রস্থচ্ছেদ করে তার কলার গঠন জানার জন্য, কোষের ভেতরের অঙ্গাণু এবং কোষের বাইরের পর্দার গঠন জানার জন্য,
পরবর্তীকালে বিজ্ঞানীগণ আরও অসুবিধা যখন সম্মুখীন হলো, আরও উন্নত অণুবীক্ষণ যন্ত্র, ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করলেন। এতে কোনো বস্তুকে 50,000 থেকে 3 লক্ষ গুণ বড় করে দেখানো যায়। আর এই যৌগিক অণুবীক্ষণ যন্ত্রে কোনো বস্তুকে কত গুণ বড় করে দেখা যায় না, দেখো 2000 থেকে 4000 গুণ বড় করে দেখা সম্ভব। কিন্তু সেই জিনিসটা একই বস্তুকে বা একই জিনিসকে যখন ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে দেখা হয় 50,000 থেকে 3 লক্ষ গুণ বড় করে দেখা হয়। কিছু ভাইরাস আছে বা কিছু অণুজীব আছে যেগুলো যৌগিক অণুবীক্ষণ যন্ত্রে দেখা যায় না, সেগুলোকে এই ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে পরীক্ষা পুঙ্খানুপুঙ্খ জানা, এই কোষের মধ্যে অঙ্গাণুগুলির পুঙ্খানু গঠন জানা সম্ভব হয়েছে যখন ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র তৈরি হলো। এবার দেখো, আমরা যদি কোষের আকার বা আকৃতি, বিভিন্ন ধরনের কোষ, এই দেখো তোমাদের বইতেই ছবিগুলো দেওয়া আছে, এগুলো সব কোষ। কোষের আকারগুলি দেখো বা আকৃতি, বিভিন্ন ধরনের কত রকমের কোষ, নানা আকারের কোষ, নানা আকারের কোষ। জীবদেহ যেমন একটি কোষ দ্বারা গঠিত আছে, আবার বহু কোষ দ্বারা গঠিত আছে। যেমন ধরো অ্যামিবা একটি কোষ দ্বারা গঠিত, আবার একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে 6 লক্ষ কোটি থেকে 10 লক্ষ কোটি কোষ থাকে। তাহলে দেখো, এখান থেকে কোষের এই যে আকার আমরা যদি দেখি, বিভিন্ন ধরনের কোষের আকার আমরা দেখতে পাবো। এছাড়াও আমরা যদি মেরুদণ্ডী প্রাণীদের কোষের বৈচিত্র্য লক্ষ্য করি, প্রায় 200 রকমের বৈচিত্র্য আমরা লক্ষ্য করতে পারবো কোষের। আবার উদ্ভিদের ক্ষেত্রে যদি আমরা দেখতে চাই, তাহলে বহুভুজাকার, দণ্ডাকার বিভিন্ন ধরনের কোষ আমরা দেখতে পাবো। তাহলে কোষের আকার থেকে আমরা দেখো, সবচেয়ে বড় এককোষী উদ্ভিদ কোষ হলো সবচেয়ে বড় এককোষী উদ্ভিদ কোষ। অ্যাসিটাবুলেরিয়া। আবার দেখো, সবচেয়ে বড় প্রাণীকোষ, আয়তনে সবচেয়ে বড় প্রাণীকোষ উট পাখির ডিম। তারপরে দেখো, আয়তনে সবচেয়ে ছোট কোষ, মাইকোপ্লাজমা। গ্যালিসেপ্টিকাম। আর সবচেয়ে লম্বা প্রাণীকোষ, নিউরন বা স্নায়ুকোষ। দেখো, আরও ভালোভাবে তোমাদের একটু বোঝার জন্য আমি দুটো কোষের ছবি এখানে উপস্থাপিত করলাম। এটি একটি উদ্ভিদ কোষের ছবি এবং এটি একটি প্রাণী কোষের ছবি। তাহলে উদ্ভিদ কোষের ছবিটি দেখো, কোষ প্রাচীর আছে, কোষ পর্দা আছে, মাইটোকন্ড্রিয়া আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, ক্লোরোপ্লাস্ট আছে এবং নিউক্লিয়াস আছে। নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিওলাস, নিউক্লিয় পর্দা, ক্রোমাটিন এবং নিউক্লিয় ছিদ্র এগুলো আছে। ভ্যাকুওল আছে, এই গড়টা হচ্ছে ভ্যাকুওল। এগুলো লক্ষ্য করা যায় একটি উদ্ভিদ কোষের মধ্যে। উদ্ভিদ কোষের ভ্যাকুওলটাতে দেখো বড়
এবং সব কোষীয় অঙ্গাণুগুলো, এগুলো সব কোষীয় অঙ্গাণুগুলো পরিধির দিকে সরে গেছে। আবার প্রাণীকোষের গঠনটি লক্ষ্য করো, মাঝখানে ঠিক তোমার হচ্ছে গিয়া নিউক্লিয়াসটি আছে মাঝখানে, তারপরে গলগি বডি আছে, মাইটোকন্ড্রিয়া আছে, সেন্ট্রিওল আছে, তারপরে রাইবোজোম দানা আছে, লাইসোজোম আছে, তাহলে মসৃণ ইয়ার মানে এই যে এন্ডোপ্লাজমিক জালিকা বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অমসৃণ এবং মসৃণ দু ধরনের আছে। পিনোসাইটিক গড় আছে, আর এটা হচ্ছে কোষ পর্দা। তাহলে এই যে গঠনটা আমরা দেখলাম, দেখো এটি একটি উদ্ভিদ কোষের ছবি, এটি একটি প্রাণী কোষের ছবি। দুটো ছবি তোমরা লক্ষ্য করো, দুটো ছবির মধ্যে পার্থক্য নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। প্রাণী কোষের মধ্যে কোষঘর থাকে, সেগুলো হচ্ছে খুব ছোট ছোট, কিন্তু উদ্ভিদ কোষের মধ্যে কোষঘরের আকারগুলি দেখো খুবই বড় বড়। এই যে এই ছিদ্রপথগুলো, এটা হচ্ছে প্লাজমোডেসমাটা, মানে কোষান্তর সংযোগ স্থাপন করে এই ছিদ্রপথে কোষ থেকে কোষের মধ্যে কোষান্তর সংযোগ স্থাপন করে। তাহলে ছবিগুলো দেখেই বুঝতে পারছো একটি উদ্ভিদ কোষের মধ্যে একটি প্রাণী কোষের মধ্যে কি পার্থক্য বা আছে বা তফাৎ আছে। এটা পরবর্তী ক্লাসে আমি আলোচনা করব।